আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নির্বাচন তো ঘনিয়ে এসেছে, আপনারা সবাই জানেন। এখন নির্বাচনে কে কি করেছে না করেছে, কার কি করা উচিত না উচিত, এগুলো নিয়ে আলোচনার সময় আর নাই। সবাই তো যার যার মতো কাজ করছে, মানুষের কাছে যাচ্ছে, মানুষের কাছে ভোট চাচ্ছে। কারো কারো বডি ল্যাঙ্গুয়েজে নানা ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠছে, কেউ কেউ কথার ফুলঝুরি ছোটাচ্ছে, নানা কিছু হচ্ছে। এর মধ্যে শেষ বেলায় এসে নানা ধরনের প্রিডিকশনও হচ্ছে, মানে ভবিষ্যৎবাণী বলতে পারেন, অথবা কে কেমন মনে করছে, কে কয়টা জিততে পারে, এগুলো নিয়েও নানা আলোচনা চলছে। আমি নিজেও একাধিক প্রিডিকশন করার চেষ্টা করেছি, এবং আমি এটা একটা খেলার মতো, অনেকটা এর উপর নির্ভর করবেন না। বাট আমি নিজে, আমার সঙ্গে বিভিন্ন জেলা পর্যায়ের লোকজনের সঙ্গে কথা হয়, আমি নিজে থেকেও কিছু কথা বলেছি, আরও কিছু কথা বলবো। আমি এই নির্বাচনের আগে আগে হয়তো আরও একবার এই ধরনের একটা প্রিডিকশন দেব। হাতে তো আছে আর দুদিন মাত্র। তো আজকে আমি হাতে কিছু পেয়েছি। আমাকে বেশ কিছু সরকারি সংস্থার কাছ থেকে কিছু আমি প্রেডিকশন পেয়েছি, সেগুলো দিয়ে আমি কিছু কথা বলবো। আবার ধরেন একটা জাতীয় দৈনিক, তারাও তাদের বিভিন্ন জেলা প্রতিনিধিদের দিয়ে একটা জরিপ করিয়ে, জরিপ মানে একটা ধারণা পাওয়ার চেষ্টা করেছে যে কোন দলে কতটা জিতবে। তো কি পেলাম আমরা? দেখুন, আমি সরকারি সংস্থার যে জরিপগুলো যা পেয়েছে, যে ধারণাটা পেয়েছে, সেটা আপনাদের একটু বলি আমি। তারা বলছে যে এই ৩০০টা আসন তো হবে না, ২৯৮টা আসনে ইলেকশন হচ্ছে, দুটো তো বাদ আছে। এই ২৯৮টা আসনের মধ্যে তাদের বিবেচনায় বিএনপি জিতবে ১৫০টা, জামাত জোট, বিএনপি হবে জোট না খেলে বিএনপি এককভাবে জিতবে ১৫০টা আসনে, জামাত জোট জিতবে ৭০টা আসনে, স্বতন্ত্র জিতবে ৫৫ জন। এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট। স্বতন্ত্র তারা কেন ৫৫ জন বলল? আপনাদের মনে আছে নিশ্চয়ই যে বিএনপির কিন্তু বিদ্রোহী প্রার্থী আছে ৭৯ জন। এই ৭৯ জন প্রার্থী যারা আছে বিদ্রোহী, এদের মধ্যে আমার হিসাবে, আমি যতটুকু হিসাব করে দেখেছি, প্রায় ধরেন আপনার ৪২ থেকে ৪৫ জন এরা খুবই স্ট্রং ক্যান্ডিডেট। এরা হয় নিজেরা জিতবে অথবা অন্য কাউকে জেতাবে। যদি নিজে জিততে নাও পারে, বিএনপির ভোট তারা এতটাই কাটবে যে ওখান থেকে হয়তো জামাত অথবা অন্য কেউ বেরিয়ে যাবে। বিএনপি এই যে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, এই ৭৯ জনকে নিয়ন্ত্রণ করতে পারে না, আমি মনে করি এটা বিএনপির একটা বড় রাজনৈতিক ব্যর্থতা। তারা এমন লোককে নিয়ে রাজনীতি করেছে যারা দলের স্বার্থকে ইগনোর করেছে। এমন লোককে নিয়ে করে তারা দলের স্বার্থটা বুঝে নাই, মানতে চায় না, দলকে অসম্মান করেছে এই লোকগুলো। তো এত লোক নিয়ে বিএনপি রাজনীতি করতো কিভাবে? এটা আমার কাছে একটা রহস্য লাগে। আপনি নিশ্চিত থাকেন যারা বিদ্রোহী হয়েছে এদের অনেকেই এই দলের কেন্দ্রীয় অনেক নেতার সঙ্গে সুসম্পর্ক এখনো বজায় রাখছে, এবং ওইখান থেকে এমন আশ্বাসও তারা পেয়েছে যে তারা নির্বাচিত হলে তাদেরকে আবার দলে ফেরত নেওয়া হবে, এবং এটা হবে। এই হলো এই ধরনের দলের। আওয়ামী লীগ, বিএনপিতে এটা অতীতেও বহুবার হয়েছে। এবারই গত ২৪-এর যে অগাস্টের পর বিএনপি যাদেরকে কয়েকজন খুব বহিষ্কার করলো না, এই বহিষ্কারের কিন্তু শেষ দিকে, এই গত নভেম্বরের দিকে এসে কিন্তু অনেকেই পাইকারি হারে আবার কিন্তু বিএনপি ফেরত নিয়েছিল। আমি তখন বলেছিলাম যে এই পাইকারি ফেরত নেওয়াটা কেন ইলেকশনের আগে? এতে কিন্তু মানুষের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে। পরে অবশ্য থেমেছিল, এবং আমি নিশ্চিত নির্বাচনের শেষ হওয়ার পর আবার পাইকারি হারে ফেরত নেওয়া শুরু হয়ে যাবে। এটা যদি শুরু হয় তাহলে আগামী নির্বাচনে আবার তাদের একই সমস্যায় পড়তে হবে। এবং আমি এটাও মনে করি এই যে ৭৯ জন বিদ্রোহী প্রার্থী, এটাই বিএনপির জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আগামী নির্বাচনে। যাই হোক, আমি সেই সরকারি যে সংস্থাগুলো যাদের হিসাবটা পেয়েছি সেখান থেকে আমি হিসাবটা বলছি। তারা বলছে যে স্বতন্ত্র ৫৫ জনের মতো পাশ করে যাবে। তাদের হিসেবে জাতীয় পার্টি পাশ করবে ১০-১২টা, হয়তো হবে অ্যাকুরেট না, ১০-১২টা তারা জাতীয় পার্টি। এটা আমার কাছে একটু বাড়তি মনে হয়েছে। জাতীয় পার্টি আমার বিবেচনায় এত পাশ করার কথা না, এবং তাদের বিবেচনায় ইসলামী আন্দোলন তারাও নাকি প্রায় ৭-৮টা সিট পেয়ে যাবে। এটাও আমার কাছে কেমন যেন একটু অগ্রহণযোগ্য মনে হয়, আমি জানি না। এবং তাছাড়া অন্যান্য যারা আছে
বিভিন্ন রকম বিভিন্ন দল আছে, কোনো কোনো দল আছে একজন দুইজন করে পাশ করবে, সেরকম সংখ্যাও তারা দেখিয়েছে 5 জনের মতো। তাহলে কি দাঁড়ালো, বিএনপি তাহলে ক্ষমতায় যাচ্ছে, 185 হোক আর যাই হোক, এর চেয়ে কমবে না, বরং বাড়তেও পারে কিছুটা। আমার মনে হয় বিএনপি এদের হিসাব অনুযায়ী তারা বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে। আমি আরেকটা হিসাবের কথা বলছি, যেটা বলছিলাম যে একটা পত্রিকা, একটা জাতীয় দৈনিক, ওনারা একটা হিসাব করেছেন ওনাদের মতো করে। এই হিসাবটা আমার কাছে অধিকতর গ্রহণযোগ্য মনে হয়েছে, আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এই কারণে ওরা দুটো ভাগ করেছে। একটা ভাগ হলো যে নিশ্চিত জিতবে, আর একটা ভাগ হলো যে আসনগুলিতে খুব প্রতিদ্বন্দ্বিতা হবে। তাদের হিসাবে 88টা আসনে বিএনপি কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা না করেই জিতে যাবে। 88টা, 88। এই আসনগুলিতে বিএনপিকে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতারই মুখোমুখি হতে হবে না। এরকমভাবে জামাত জিতবে 51টা আসনে, কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা নাই, তারা মোটামুটি নিশ্চিত তারা 51টা আসনে জিতে যাবে খুব ইজিলি। আর 17টা আসনে স্বতন্ত্র প্রার্থীরা জিতবে। স্বতন্ত্র মানে ওই বিএনপি বিদ্রোহীরা 17টা আসনে তারা নিশ্চিতভাবে জিতবে। এখানে তাদের সঙ্গে অন্য কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, সেটা বিএনপি হোক জামাত হোক, কেউ তার সঙ্গে ফাইট করতে পারবে না। তারা এনসিপিকে দিয়েছে 2টি আসন, এই 2টি আসনে এনসিপিও বেশ আরামের সঙ্গেই জিতে আসবে। আমার ধারণা সম্ভবত এই দুটো, একটা হাতিয়ার আব্দুল হান্নান মাসুদ আর একটা হাসনাত আবদুল্লাহ হতে পারে, আমি শিওর না, তো আমার ধারণা তাই হবে। আমি শিওর হলে এখন বলবো না আর কি, তো বললাম এই দুটো। তাদের হিসাবে জাতীয় পার্টি জিতবে 4টা আসনে, এগুলো একদম নিশ্চিত। এছাড়া এর বাইরে অন্যান্য বিভিন্ন দলের থেকে 4 জন প্রার্থী তারা জিতে আসবেন। এটা এই পত্রিকাটার বিভিন্ন করসপন্ডেন্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলে তারা যেটা বের করেছেন। আমার ধারণা আরও অনেক পত্রিকা কাজ করছেন, যদি এটা মিলে যায় আমি নির্বাচনের পরে পত্রিকাটার নামও বলবো আপনাদেরকে। এবং তাদের হিসাবে এই যে বললাম না কঠিন প্রতিদ্বন্দ্বিতা, তার সংখ্যা হলো 132টা আসনে। 132টা আসনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, এটা তারা মনে করে। মানে এই 132টা আসনে আসলে ডিসাইডিং ফ্যাক্টর হবে। এই 132টা আসনে যারা জিতবে, যারা ভালো করবে, তারাই আলটিমেটলি সরকার গঠন করবে। তার মানে এই 132টা আসন থেকে বিএনপি যদি 62টা আসন পেতে পারে, তাহলে কিন্তু তাদের 150 হয়ে যায়। খুব সিম্পল কিন্তু। কাজেই আর এই 162টা থেকে 132টা থেকে জামাতকে পেতে হবে 99টা আসন। জামাত যদি 132টার মধ্যে থেকে 99টা পায়, কেবল তাহলেই তারা ক্ষমতা দখল করতে পারবে, মানে সরকার গঠন করতে পারবে। আর বিএনপির জন্য 62টাই এনাফ। আমি যদি এটাকে মাথায় রাখি, তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি বিএনপির জন্য সরকার গঠন করাটা একটা সম্ভাবনাটা বেশি ইজিয়ার আমার কাছে মনে হচ্ছে। কারণ 132টা আসনে মধ্যে থেকে জামাত ইসলাম মানে 99টা আসন জয়ী হয়ে যাবেন, এটা আসলে একটু কঠিন হয়তো বা হবে। কিন্তু আমরা সব মিলিয়ে যেটা দেখলাম, যে আপনি যেমন ধরা যাক, আমি একটা কথা বলি, প্রায়ই বলি আমি, যে গত 24 অগাস্টে সরকার পতন হয়েছিল। নির্বাচনটা যদি 24 ডিসেম্বরে হতো, তাহলে বিএনপিকে কিন্তু এত হিসাব নিকাশ করতে হতো না। কিন্তু 6 মাসের মাথায় না হয়ে, 4 মাসের মাথায় না হয়ে, 1.5 বছরের মাথায় হওয়াতে বিএনপিকে কিন্তু একটু হিসেব নিকাশের মধ্যে পড়তে হচ্ছে। কারণটা কি? এটা হলো আমার মূল প্রশ্ন, কারণটা কি? যত দিন গিয়েছে বিএনপির জনপ্রিয়তা কেন কমল? এই বিষয়টা নিয়ে কি বিএনপির নেতৃবৃন্দ ভেবেছেন একবার? কেন তাদের জনপ্রিয়তা কেন কমল? কারণ হলো দুটো। এই দুটো কারণে আমি উল্লেখ করতে চাই এই কারণে যে এখান থেকে বিএনপির নেতৃবৃন্দেরও কিন্তু উপলব্ধি করা প্রয়োজন আছে যে কেন তাদের জনপ্রিয়তা কমল। প্রথমত যেটা হয়েছে যে ওই সময় যদি হতো, তাহলে লোকে আওয়ামী লীগের কোনো সমর্থনের সময় ছিল না।
আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল সেটার কারণে আওয়ামী লীগের সমর্থন খুবই কম ছিল। কিন্তু পরবর্তী সময়ে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, এদের যে দুঃশাসন বলেন, কুশাসন বলেন, এবং এদের মধ্যে অনেক লুটপাটও হয়েছে, এদের কারণে যত মানুষ কষ্ট করেছে, যত ডক্টর ইউনূসের সমালোচনা বেড়েছে, তত কিন্তু মানুষ ইউনূসের সরকারের সঙ্গে তুলনা করেছে আগের সরকারকে, বিএনপি সরকারকে না। কারণ বিএনপি সরকারকে তো অনেকে দেখেই নাই। সেই 2006 সালে কি দেখেছে 18 বছর আগে, ওটিকে আর মনে আছে নাকি ভাই কারো? কাজে যত এই সরকারের অপশাসন হয়েছে, যত এই সরকারের নেগেটিভ ইমেজ বেড়েছে, তত মানুষ কিন্তু আগের সরকার মানে আওয়ামী লীগ সরকারের কথা ভেবেছে, এবং সেটা তখন এই সরকারের ব্যাড ইমেজটা যে ভর করেছে বিএনপির উপর। এর হলো একটা দিক। আর দ্বিতীয় দিকটা হলো অগাস্টের পর থেকেই বিএনপির সারা দেশে, বিএনপির বিভিন্ন স্থানীয় পর্যায়ের নেতা কর্মী এবং সমর্থকদের নানা ধরনের তাণ্ডব চলেছে। বিএনপি হাজার হাজার লোককে বহিষ্কার করার পরও সেই তাণ্ডব থামাতে পারেনি, এখনো চলছে। এখনো সারা দেশে যত চাঁদাবাজি হয়, এখনো খুচরা মুচরা যত চাঁদাবাজি হয়, ফুটপাতেও যে চাঁদাবাজি হয়, সেটা কিন্তু জামাতের লোক করে না, বিএনপি লোকজন করে। তাদেরকে বিএনপি থামাতে পারেনি। মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ক্ষমতায় আসার আগে যখন এটা শুরু করেছে, ক্ষমতায় গেলে না জানি কি করবে। কেন করছে চাঁদাবাজি তারা? এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন কিন্তু আমি আছে, অনেকে আমাকে বলেছে যে তাদের এই চাঁদাবাজি করতে অনেক ক্ষেত্রে নেই, কোনো কোনো ক্ষেত্রে জামাতের লোকজন বড় উৎসাহিত করেছে যে তোমরা চাঁদাবাজি করো, আমরা তোমাদেরকে সারা দেশের মানুষের কাছে তোমাদের অপকর্মের খবরগুলি ছড়িয়ে দিই। এটা হচ্ছে জামাতের স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিকে কেউ কেউ হয়তো ঈর্ষা করতে পারেন, আমি কিন্তু অপছন্দ করি না। তো তারা তো চাইবেই প্রতিপক্ষকে ঘায়েল করতে। বিএনপির ওই সমস্ত নেতাকর্মীরা মাথা মোটার মতো ওগুলো যে ঝাঁপিয়ে পড়েছে, তার তাৎক্ষণিক অর্জনটাকে বড় করে দেখেছে। এটা কিন্তু বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমিয়েছে। তারেক রহমান দেশে ফেরার পর এই নেগেটিভ দিকটাকে তারা একটু কভার করার চেষ্টা করেছে। এখন তারা এই জন্য একটু অগ্রসর হতে চেষ্টা করছে। বিপরীত দিকে আর একটা কথা বলি, এই যে বিএনপির যে বিদ্রোহী প্রার্থী